আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকে আমাদের এই লাইভ সেশনে। আজকে আমাদের সাথে এই লাইভ সেশনে রয়েছেন আমাদের সকলের প্রিয় আব্দুল্লাহ আল সাইম ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের এই লাইভ সেশনে ভাইয়া। ধন্যবাদ তোমাকেও এবং যারা আয়োজকে ছিলেন এবং তাদেরকে ধন্যবাদ এই সুন্দর লাইভ সেশনটি আয়োজন করার জন্য এবং আমাকে এই জায়গায় ফ্লোর প্রদান করার জন্য। সাথে আমার যারা অডিয়েন্স জি। আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ভাইয়া, আমরা আসলে সকলে তো জানি যে ইংলিশের গুরুত্ব অনেক, প্রায় 58টা দেশের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেও বিভিন্ন দেশের রয়েছে। তো সেই জায়গা থেকে স্পোকেন ইংলিশের গুরুত্ব কিন্তু আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, অবশ্যই। ওই বিষয়টাকে এখন সবাই সেটাকে খুব ডেভেলপ করতে চায়, মানে ইমপ্রুভটা আনতে চাচ্ছে, বাট পারতেছে না। সেখানে সমস্যাটা কোন জায়গায় ভাইয়া? আসলে আমরা যদি সমস্যা ধরতে যাই তাহলে আমাদের সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি তিনটা জায়গায় আমাদের এই সমস্যাটা জি আছে। ভাইয়া। প্রথমত আমরা যদি ধরতে যাই, আমরা ছোটবেলা থেকে দেখা যাচ্ছে আমরা গ্রামার ফোকাস দিই সবচেয়ে বেশি। বাট আমরা এই গ্রামার জি। ফোকাসটাকে আমরা বাস্তবে কতটুকু ইমপ্লিমেন্ট করতেছি, এই জিনিসটা কিন্তু আমরা মাপকাঠিতে মাপি না। সাপোজ আমরা ধরো জি ভাইয়া। যতটুকু ফ্রেজাল শিখলাম বা হচ্ছে ভোকাবুলারি, তারপর গ্রামার অনেকগুলো পার্ট অফ স্পিচ এন্ড সো অন। তো এভরিডে হচ্ছে নতুন নতুন ইংরেজি আপডেট আসতেছে, বাট আমরা সেগুলো জানতেছি, কিন্তু আমাদের সেটা বাস্তব লাইফে বা দৈনন্দিন লাইফে আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতেছি সেটা আমরা মাপতেছি না, একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে জি ভাইয়া। আমরা আসলে এটাকে এখনোই মেনে নিতে পারি নাই যে ইংরেজি একটা জাস্ট ভাষা। এটা একটা ভাষা। আমাকে ভাষার গভীরে যাওয়ার চেয়ে বরং এই ভাষাটাকে আমাকে রপ্ত করাটাই প্রথম এবং প্রধান কাজ। আমরা কি করতেছি, এই ভাষাটার গভীরে যাওয়ার চেষ্টা করতেছি, এই ভাষাটার লিটারেচার শেখার চেষ্টা করতেছি, বিভিন্ন জিনিস শেখার চেষ্টা করতেছি, বাট আমাকে আগে যে এই ভাষাটার প্রাথমিক যেগুলো ফোকাস দেওয়া উচিত, যেমন এই ভাষাটার সম্পর্কে আমাকে বেসিক জানা উচিত এবং ভাষাটার আমাকে বলাটা আগে শিখতে হবে, আমরা এই জায়গাটাতে ফোকাস দিচ্ছি না। দুটো জিনিস। 3 নাম্বারটা হচ্ছে আমাদের এই ভাষার প্রতি একটা ফিয়ারনেস আছে সেই ছোটবেলা থেকেই। 12 বছর, 20 বছর, দেখা যায় আমরা 20 বছর, 25 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে, বাট আমরা শিখতেছি, জানতেছি, চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতেছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাচ্ছি এবং ওই জায়গাতে আমরা কিন্তু উত্তীর্ণ হচ্ছি, ইংরেজিতে ওভারকাম করতেছি। বাট দেখা যাচ্ছে এরপরও আমরা ইংরেজিতে ভালো করতে পারতেছি না। ওই যে ফিয়ারনেস এবং এই তিনটা জিনিসই আসলে আচ্ছা আলটিমেটলি আমি যেটা ভাইয়া, দেখলাম, এই যে এই তিনটা কারণে ভাইয়া মুখ্য। ভাইয়া, স্পোকেন ইংলিশের যে জার্নি, এখানে আসলে করাচ্ছে কোনটা না করা উচিত বেশি, মানে কোনটা করলে স্পোকেন ইংলিশটা আমাদের বাধাগ্রস্ত হয় সবচেয়ে বেশি? সেটা হচ্ছে আমরা যেটা বললাম, প্রথমত হচ্ছে আমরা শুরুতেই বলার আগে গ্রামার নিয়ে চেষ্টা করি। আমরা বলতে হুম। গেলে দেখা যায় আমাদের স্লিপ অফ টাং সবসময় হয়, বাট এটা হবেই। আমরা বাংলা বলতে গেলে অনেক সময় আমরা যে কোনো একটা শব্দ বলতে গেলে দেখা যায় যে মুখ দিয়ে আরেকটা শব্দ বের হয়ে গেছে, এটা একবারে নর্মাল একটা বিষয়। বাট আমরা এটাকে নর্মাল ভাবে না নিয়ে আমরা কি করি, এটাকে একটা ডিফিকাল্টিসে নিয়ে যাই, যার কারণে হচ্ছে আমরা আরেকজনের ক্রিটিসিজমের শিকার হই এবং হচ্ছে নিজের একটা হেজিটেশন ফিল করি যে আমি এই ভুলটা করলাম, কেন করলাম। বাট আমাকে চিন্তা করতে হবে, আমি কিন্তু নেটিভ স্পিকার না, আমি স্বদেশী কোনো ভাষার বিজ্ঞানী না, বা আমি ওই ভাষা সম্পর্কে একবারে কোনো পণ্ডিত না, ভাষা পণ্ডিত না, যেটাকে সহজ ভাষায় বলে। তো আমার স্লিপ অফ জি টাং ভাইয়া। হতেই পারে। তো এই স্লিপ অফ টাং হলে আমরা কি করি, এই হালটা ছেড়ে দিই, এই হালটা ছেড়ে দেওয়া যাবে না। তো এটার পিছনে আসলে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। এই আচ্ছা ভাইয়া, জায়গাটা এই আসলে যে ফোকাস দিতে হবে। ভোকাবুলারি শিখে ইংরেজি যে ভাষাটা, এই ভাষাটাকে কি আসলে আয়ত্ত করা সম্ভব শুধুমাত্র ভোকাবুলারিকে প্রচুর জোর দিয়ে? ভোকাবুলারি মানে কি, ওই ভাষার কিছু শব্দ জাস্ট আমি আমার ভাষায় রপ্ত করে ওটাকে জানবো, এই তো। এবং এই জি। ভোকাবুলারি ছাড়া কিন্তু ইংরেজি বলা যাবে না। বাট এই ভোকাবুলারি শিখে আমি যদি বসে থাকি তাহলেও ইংরেজি বলা যাবে না। তো এটাকে শিখতে হবে, শিখে হচ্ছে এটার ব্যবহারটা করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। বাট আচ্ছা শুধু ভাই, এই ভোকাবুলারি ভোকাবুলারি শিখে ব্যবহার। হবে হ্যাঁ। না। আচ্ছা ভাই, ইংলিশের যে ভোকাবুলারি গুলো, এগুলো কিন্তু সেন্টেন্স ভেদে আবার বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। এখন আচ্ছা, যারা বিগিনার তারা তো ভাইয়া ওই সমস্যাটা কিভাবে কাটায় উঠবে? যারা বিগিনার তাদেরকে আসলে কোন সেন্টেন্সে কি করতেছে সেটা তো এত গভীরে গিয়ে যদি তারা ডিসকাস করতে যায় তাহলে তারা হচ্ছে বিগিনার যে অবস্থায় থাকবে তারা বিভিন্ন ধরনের আরো সমস্যা, নতুন নতুন সমস্যায় পড়বে। তো তারা যারা বিগিনার আছে তারা বেসিক জিনিসগুলোকে আগে ফোকাস করুক, দেন হচ্ছে তারা আহ নতুন নতুন, যেমন ইংরেজিতে 3টা ধাপ আছে বা 4টা ধাপ আছে আমরা দেখি। হচ্ছে একটা হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে অ্যাডভান্স লেভেল, দেন হচ্ছে নেটিভ স্পিকার। তো নেটিভ আমাদের পক্ষে সম্ভব না, আমরা যেটা বিগিনার আছে তো আমরা বিগিনার বিগিনিং নিয়ে করা উচিত। ওই জায়গাটাতে আমরা ফোকাস দিলে দেন হচ্ছে আমরা ইংরেজিতে আপডেট করে যখন ইন্টারমিডিয়েটে যাব তখন আমরা বিভিন্ন ধরনের এই বিষয়গুলো নিয়ে জানতে পারবো, ডিসকাস করতে পারবো। বাট আচ্ছা শুরুতে ভাই, আপনি স্টার্ট একটু আগে। করাটা হ্যাঁ। সবচেয়ে জরুরি। জি ভাই। ভাই, আপনি একটু আগে বললেন যে ইংরেজির প্রতি আমাদের একটা ভয় আছে। এই ভয়টা আসলে আমাদের যাচ্ছে না কেন? আমরা তো সেই ছোটবেলা থেকে ইংরেজির সাথে আছি। আচ্ছা, এটা আসলে যাচ্ছে না আমরা যদি বলতে চাই, আমাদের
একাডেমিক যে কারিকুলামটা আসলে ওইভাবে সাজানো, এমন ভাবে সাজানো যেখানে আমরা শিখতেছি বাট এটাকে ইমপ্লিমেন্ট করতেছি। আমি শুরু থেকে যেটা বলে আসছি, যে জায়গাটাকে আমি ইপি সেন্টার কেন্দ্রবিন্দু তৈরি করছি, সেটা হচ্ছে আমরা এটাকে আসলে বাস্তবতায় নিয়ে আসতেছি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যেই সব জিনিসগুলো শিখতেছি, ইংরেজি গ্রামার বলো বা যে কোনো জিনিসগুলোতে আমরা শিখতেছি বা ফ্রেজাল শিখতেছি, কিন্তু আমরা এই জিনিসগুলোকে আসলে বাস্তবায়ন করতে পারতেছি না। তো এটাকে যদি আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি বাস্তবায়ন করতে পারতাম, আমার মনে হচ্ছে খুব ভালো কিছু একটা ফলাফল বা আউটকাম আমরা আশা করতে পারতাম। আচ্ছা ভাই, এই যে আমরা দৈনন্দিন ইংলিশ বা হচ্ছে যে একাডেমিক ইংলিশ, এর মধ্যে কি কোনো ধরনের তফাৎ আছে? দৈনন্দিন ইংলিশ এবং যদি একাডেমি ইংলিশ যদি বলি, আমরা আসলে জিনিস কিন্তু একটাই। ইংরেজি কিন্তু এটা কিন্তু ভেরিয়েশন কিন্তু নাই। হুম, তুমি দেখো দৈনন্দিন যেগুলো যেসব ইংলিশ গুলো আছে, একাডেমিকও কিন্তু ওইগুলাই, ওইসব বাক্যগুলো বা হচ্ছে ওইসব ওয়ার্ড গুলো, এগুলাই কিন্তু ইউজ করা হয়। কিন্তু কথা হচ্ছে আমরা দৈনন্দিনে সেগুলা যেসব ইউজ করা হয় সেগুলো আমরা দৈনন্দিনে ব্যবহার করতেছি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় মূল কারণটা আমরা দেখতেছি। তো এই পার্থক্যটা আচ্ছা। আসলে পার্থক্য হিসেবে আমরা না দেখে এটাকে যদি আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে আসলে ওভারকাম করা যেতে পারে। আচ্ছা ভাই, আমরা যে একাডেমিক ইংলিশ গুলো পড়ি সেগুলোর মধ্যে কিন্তু আমাদের দৈনন্দিন ইংলিশের অনেকগুলো ব্যবহার থাকে, কিন্তু আমরা সেটা একটা হুম, সময় শুধুমাত্র পরীক্ষার পাশের জন্যই পড়ি। এটা কি আমাদের আচ্ছা, সমস্যা, নাকি হচ্ছে যে আমরা এই ভাষাটাকে ভাষা হিসেবে না নিয়ে একটা সাবজেক্ট হিসেবে নিচ্ছি, এটা আমাদের সমস্যা? এই যে যেটা আমি প্রথমে কিন্তু ক্লারিফাই করে দিছি যে এটাকে আমরা আসলে ভাষা জি। হিসেবে নেওয়া উচিত, বাট আমরা ভাষা হিসেবে না নিয়ে এটাকে একটা সাবজেক্ট হিসেবে নিচ্ছি। যেমন ইংরেজি আমরা ছোটবেলা থেকে দেখতেছি দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট। তো যার কারণে হচ্ছে আসলে এখন এই হ্যাঁ। মুহূর্তে সেটা ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট হিসেবে রয়ে গেছে, বাট এটা ভাষা হিসেবে আসে না এখনো। এখন আমরা যদি যেমনটা এটাই। আমরা যদি বাংলার ক্ষেত্রে বলি, বাংলা যদি আমরা যদি এটাকে যদি ভাষা হিসেবে না নিয়ে আমরা যদি এটাকে একটা সাবজেক্ট হিসেবে যেমন ছোটবেলা থেকে পড়ে আসছি ওইটা যদি নিতাম, তাহলে কবি সাহিত্যে এই ভাষাগুলো শিখে আসলে আমাদের বাংলা বলাটা হয়ে উঠতো না। বাট হয়তো আমরা বাংলা ভাষার যে তৃপ্তিটা এটাও পেতাম না। আচ্ছা ভাই, ওই যে ইংরেজিতে গান শোনা, মুভি দেখা বা সাবটাইটেল দিয়ে মুভি দেখা, এগুলোর মাধ্যমে কি আসলে ইংলিশ কি ইমপ্রুভ করা যায়? ইংলিশকে আসলে বিষয়টা হচ্ছে তুমি কোনটা ইমপ্রুভ করতে চাচ্ছ এই মুহূর্তে। তুমি যদি ইংরেজির যে চারটা ধাপ আছে, লিসেনিং বা হচ্ছে চারটা প্রক্রিয়া আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এবং তুমি যদি চারোটাই যদি ফোকাস করো, তাহলে তোমাকে কিন্তু যে ভ্যারিয়েশন গুলো আছে সবগুলাই ফোকাস করতে হবে। যেমন রাইটিং এর জন্য তোমাকে হচ্ছে লেখার প্র্যাকটিস করতে হবে, রিডিং এর জন্য হচ্ছে তোমাকে একটা জিনিস পড়ে, একটা প্যাসেজ পড়ে ওই জায়গাটাকে রপ্ত করে ওই জায়গার যে ভাবার্থটা আমরা যে বাংলা সারমর্ম গুলো থাকে ওই জায়গাটা তোমাকে নোট ডাউন করতে হবে। এটা হচ্ছে তোমার রিডিংটা। আর লিসেনিংটার জন্য তোমার হচ্ছে আসলে এই জায়গাগুলোতে ফোকাস করা উচিত। তুমি যেটা বললা মিউজিকটা বা হচ্ছে বিভিন্ন সিরিজ গুলো বা সাবটাইটেল যেগুলো আছে এগুলো শেখা প্রয়োজন। এবং পাশাপাশি আরেকটা এটা স্পোকেন একটা প্রভাব ফেলে, সেটা হচ্ছে তোমার তুমি যখন প্রথমে বিগিনার, তোমার তখন যে প্রোনাউন্সিয়েশন যেটাকে বলে, উচ্চারণ যেটাকে বলে প্রোনাউন্সিয়েশন, তো এটা প্রথম দিকে যেমনটা থাকবে শেষে কিন্তু তোমার তেমনটা থাকবে না। যেমন শুরুতে আমরা যেমন একটা ওয়ার্ডকে আমরা বলে থাকি কিরকম বিহাইন্ড, বাট এটা পরবর্তী দেখা যায় এটা বাহাইন্ড হয়ে গেছে। তো সেম জিনিস আমরা বলে থাকি ভিটামিন, এটা হয়ে গেছে ভাইটামিন। এছাড়া আরো অনেকগুলো শব্দ আছে। তো এটা হচ্ছে তুমি প্র্যাকটিসের মধ্যে দিয়ে এগুলোকে রপ্ত করতে হবে, এবং তুমি যদি এগুলো শুনো, শোনার পরে তুমি চিন্তা করবে যে নেটিভরা কিভাবে বলতেছে, আসলে একটা বাক্য কিভাবে সাজাচ্ছে। যেমন আমরা বলতে পারি হোয়েন ডিড ইউ গো, সো নেটিভরা এটাকে বলে হোয়েন ডিড ইউ গো। এখানে একটা অ্যাসিমিলেশন কাজ করে, একটা বাক্যের বা একটা ওয়ার্ডের শেষে যদি ডি থাকে আর একটা নতুন ওয়ার্ডের শুরুতে যদি ওয়াই থাকে, তখন এটার ডি আর থাকে না, এটা হচ্ছে বর্গীয় জ যেটাকে বাংলা বলে, ওটার মতো একটা অ্যাসিমিলেশন বা উচ্চারণ প্রোনাউন্সিয়েশন চলে আসে। তো এটা হচ্ছে তুমি যখন শুনবা এগুলো শোনার মধ্য থেকে তোমার একটা যে ইয়ে, যেটাকে বলে তোমার প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ হবে, এবং তুমি কিভাবে আসলে প্রপারলি উচ্চারণ করতে পারবে সেটা কিন্তু শিখতে পারবা এগুলোর ভাই মধ্য দিয়ে। আচ্ছা, এটা আসলে ইংরেজি মেনলি বলার লিসেনিং এর জন্য। জন্য কাজে দেয়। জি ভাই। ভাই আচ্ছা, ইংরেজি বলার জন্য কি শোনাটা বেশি জরুরি নাকি বলাটা বেশি জরুরি? ডেফিনেটলি বলাটা বেশি জরুরি। যদি তুমি বলতে চাও, কিন্তু বলার জন্য হ্যাঁ, আসলেই তোমার বলাটা সবচেয়ে বেশি জরুরি। আমি এটা নির্দ্বিধায় বলে কিন্তু দিব, ভাইয়া, তোমার বলাটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, কিন্তু ভাইয়া যারা হচ্ছে বিগিনার তাদের মনের মধ্যে অনেক ধরনের ইংলিশ, খুব ভালো পটপটা ইংলিশ বলা যায়, কিন্তু যখন মুখ দিয়ে বলতে যায় তখন আর শব্দ বের হয় না। এই যে এটাকে ইংরেজিতে বলে ইনার্টনেস, বা হচ্ছে তোমার কি বলে এটাকে স্টিফনেস বলে, অর্থাৎ জড়তা। তো এই জড়তাটা আসলে একটাই ওয়ে আছে, এটা হচ্ছে প্র্যাকটিস করা। তো আসলে আমি একটা হিন্ট দিতে চাই, সেটা হচ্ছে এখানে অনেকে বলবে যে যে ভাই বা হচ্ছে প্র্যাকটিস করার জন্য আমি আসলে পার্টনার খুঁজে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে তাদের জন্য আমার যে সাজেশনটা হবে সেটা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডস পাচ্ছেন না বা হচ্ছে আপনার কলিগ পাচ্ছেন না, যেটাই পাচ্ছেন না সমস্যা নেই, বা আপনার পরিবেশ নাই। বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে বা অন্যান্য জায়গায় আছে, ডিগ্রি বা হচ্ছে বিভিন্ন জায়গায় আছে, ওরা হচ্ছে এই অপরচুনিটিটা পায় না। আমি যাদের সাথে এর আগে কমিউনিকেশন করে তাদের সম্পর্কে ডিপলি জানলাম। তো
আপনি যদি এই অপরচুনিটি না পান, আপনি অনলাইনে অনেকগুলো গ্রুপ আছে। যেমন আমি আপনার যদি বলি, সার্চ ইংলিশ একটা গ্রুপ আছে, প্রায় 3.2 মিলিয়ন যে মেম্বার সহ। এখানে আপনি যান, ওইখানে আপনি লিখেন যে সার্চ ইংলিশ পার্টনার বা হচ্ছে স্পোকেন ইংলিশ পার্টনার, এবং শত শত মানুষ হচ্ছে ওইখানে কমেন্ট করতেছে আপনার সাথে পার্টনারশিপ হওয়ার জন্য, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যম দিচ্ছে। তো আপনি তাদের সাথে প্র্যাকটিস করেন, আপনি হোয়াটসঅ্যাপে গ্রুপ করেন বা তার সাথে পার্সোনালি করেন, ডেলি 1 ঘন্টা প্র্যাকটিস করেন। তো এটাই আসলে সুযোগ, এভাবে আসলে এই তাহলে সুযোগটা কি নিতে ভাই হবে। বাট আপনার সাথে তাহলে কি ভাই পার্সোনালি কেউ আমাদের ওইভাবে প্র্যাকটিস করার সুযোগটা পাবে না বা অফার করবে না যে আসেন আমি প্র্যাকটিস করি, বা আছে তোমার কোনো কলিগ বা ওরকম আসবে না, ওইভাবে খুঁজে নিতে হবে। তাহলে ইংলিশ শিখে কি ভাই আমাদের সদিচ্ছার অভাব, মানে সুযোগ আমাদের কাছে আছেই, সেটা আমরা গ্রহণ করতেছি না? হ্যাঁ, এনাফ সুযোগ আছে আমাদের হাতে, বাট আমরা এটা গ্রহণ করতেছি না। আচ্ছা আচ্ছা ভাইয়া, বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন ধরনের কোর্স চালু করা হয় স্পোকেন ইংলিশ নিয়ে, 3 মাসের 6 মাসের। তো ওই কোর্সগুলো কি আসলে আমাদের জন্য কার্যকরী কিনা? সরি, যে সরি, ইউ হ্যাভ টু রিপিট ইট এগেন। বিভিন্ন কোচিং সেন্টার গুলো ভাইয়া বিভিন্ন আচ্ছা ধরনের কোর্স চালু করে স্পোকেন ইংলিশের জন্য, বা আচ্ছা। 6 মাসের বা 3 মাসের এই টাইপসের। তো ওগুলা কি আসলে আমাদের জন্য কার্যকরী কিনা? বা এসএসসি পরীক্ষার পরও বিভিন্ন ধরনের কোচিং গুলা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোর্স দেয়, এত পার্সেন্ট ছাড়ে, বা স্পোকেন ইংলিশ বিভিন্ন ধরনের দেয়। এখন আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি বাস্তবতা নিরিখে চিন্তা করি, খুব কম সংখ্যক কোচিং সেন্টার আছে যারা হচ্ছে তোমার কোয়ালিটিয়েবল এডুকেশনটা দিচ্ছে, বা তুমি যেটা চাচ্ছ, যেই মানের পড়াটা চাচ্ছ বা যেই মানটা তুমি আশা করো, এক্সপেক্ট করো, ওইটা খুব কম দিচ্ছে। এবং যারা এরকম অ্যাভেলেবেল পাওয়া যায়, যে এসএসসির পরে এইচএসসির পরে বিভিন্ন কোচিং সেন্টার স্টার্ট করতেছে, সেখান থেকে আসেন পড়েন, হ্যাঁ, এই টাইপের। তো দেখা যায় যে তুমি খুব কম সংখ্যক থেকে আসলে ভর্তি হয়ে কিছু নিতে পারবা, এরকম খুব কম সংখ্যক আছে। কারণ হচ্ছে যারা হচ্ছে এগুলো শিখায় ভুরি ভুরি এরকম আছে, বাট তাদের ওইখানে যে টিচার আছে, এগুলো দেখা যায় খুব একটা মানদণ্ডে ফেলা যায় না, বা হচ্ছে ইংরেজি শিখেছে বা খুব আগে পুরাতন শিখেছে। যেমন আসলে ইংলিশ শিখতে গেলে যেমন নতুন কিছু হ্যাঁ, আপডেট চলে এসেছে, তুমি যদি দেখো যে আমরা আসলে পার্টস অফ স্পিচ আমরা নিজেরা পড়ছিলাম যে 8 প্রকার, কিন্তু এখন সেটা হয়ে গেছে 11 প্রকার। সেন্টেন্স আমরা পড়ছিলাম 5 প্রকার, এখন সেটা হয়ে গেছে 4 প্রকার। এটা 2 প্রকার, একটা হচ্ছে মডার্ন ইংলিশ আর একটা হচ্ছে ট্রাডিশনাল ইংলিশ। ট্রাডিশনাল যদি ফোকাস দেয় তাহলে ওই পদ্ধতিটা থাকবে, বাট মডার্নটাতে যদি ফোকাস দেয় এখন এই দিকগুলোতে চলে আসবে। এরপর আমরা আরো পড়ছিলাম হচ্ছে জিরান পার্টিসিপল আলাদা করছিলাম, কিন্তু এখন হচ্ছে আসলে ইংরেজিতে জিরান বলতে কিছু নাই। যদি তুমি আপডেটটাতে দেখো বা মডার্ন ইংলিশে দেখো, পুরোটাই হচ্ছে পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, যেটা যেটার কাজই করুক না কেন, নাউন অ্যাডজেক্টিভ, সেটা হয়ে যে তোমার পার্ট অফ স্পিচের কাজ করবে। এখন এই যে আপডেট গুলো আসছে, এটা আসলে খুব কম মানুষ জানে। এই যে সমস্যাগুলো, এটা আসলে কোচিং সেন্টার গুলো খুব বেশি প্রোভাইড করতে পারতেছে না, এটা একটা প্রবলেম। আর আছে খুব, আমি এখানে একবারে ক্রিটিসিজমে যাব না, খুব ভালো কোচিং সেন্টারও আছে, তো ওইখান থেকেও মানুষ চাইলে শিখতে পারে। বাট এগুলো কাজে দিবে যতদিন আমরা ধরুন, ধরো এখানে যদি আমরা 3 মাসের একটা কোর্স থাকে, আমরা দেখা যায় যে 3 মাসে কোর্স করে এরপরে হচ্ছে আমাদের আর কোনো খোঁজ খবর থাকে না। এটা আসলে আমাদের পরবর্তীতে একটা লং টার্ম সাফারিং করতে হয় পরবর্তীতে গিয়ে। তো আমাদের পর দেখা যায় যে আচ্ছা এই যে ভাইয়া, 3 মাস যে সময় দিলাম, এই সময়টাই নষ্ট হয়। ভাইয়া আপনাকে একটু থামাই। আচ্ছা ভাইয়া, এই যে 3 মাসের কোর্স বা 6 মাসের কোর্স, এভাবে কি আসলে ইংলিশ শেখা যায় 3 মাসে 6 মাসে? বা আমরা ছোটবেলায় একটা বই দেখতাম 30 দিনে ইংরেজি শিখুন। ইংরেজি শিখা আর শিখে ফ্লুয়েন্টলি বলা, দুটোর মাঝে পার্থক্য আছে। তুমি কিন্তু বলতে পারবা, এখনো যদি চেষ্টা করো বলতে পারবা, প্র্যাকটিস করো করো 1 মাস পরেও বলতে পারবা। বাট তুমি যদি কন্টিনিউয়াস ট্রাই করো 6 মাস পরেও বলতে পারবা। বাট 1 মাস পরে যে বলার যে ধরনটা হবে, ফ্লুয়েন্সিটা থাকবে, ঠিক 6 মাস পরে বলার যে ফ্লুয়েন্সি, এটার মাঝে থাকবে আকাশ পাতাল পার্থক্য। তুমি 30 দিনও শিখতে পারবা, বাট জিনিসটা হচ্ছে কি, তুমি শিখার মতো শিখতে পারবা না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা যখন ইংলিশে স্পোকেনে যাই তখন আমাদের মধ্যে একটা শব্দের সংকটে ভুগি আমরা। এই শব্দটা কি এখানে ব্যবহার করবো, ওই শব্দটা, তাহলে ওই জায়গায় আমরা কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবো? ওই জায়গাটা হচ্ছে ভোকাবুলারি, আমরা কিন্তু এনাফ পরিমাণে জানি। হ্যাঁ, একটা রিসার্চ পেপারে আসছে যে একটা মানুষ যদি যদি দাবি করে যে আমি কোনো ইংরেজি ভোকাবুলারি জানি না, এরপরও দেখা যাবে যে সে 1000টা ভোকাবুলারি জানে। তার মানে কি দাঁড়ালো, আপনার কাছে এনাফ পরিমাণ ভোকাবুলারি আছে। আর যারা হচ্ছে এগুলোতে কাজ করে, এই সেক্টর গুলোতে আছে, যেমন এডুকেশনাল সেক্টর গুলোতে আছে, বা হচ্ছে স্টুডেন্ট লেভেলে আছে, পড়াশোনা করতেছে, তাদের শব্দ ভান্ডারটা দেখা যায় আরো বেশি অ্যানোটেজ, তারা আরো বেশি শব্দ জানতেছে। বাট দেখা যায় যে প্রপার টাইমে প্রপার শব্দটা বের হয়ে আসে না। হুম, কেন আসে না? আমরা যদি দেখি, তুমি যদি একটা নাটক দেখো, একটা সিরিজ দেখো, হ্যাঁ, তুমি কিন্তু তোমার লাইফে অনেকগুলো নাটক সিরিজ দেখছো, কিন্তু খুব কম নাটক, খুব কম সিরিজের কাহিনীগুলো তোমার মাথায় কিন্তু আছে।
কারণ আমাদের ব্রেইনে একটা স্টর্মিং আছে, সেটা হচ্ছে তোমার ব্রেইন চিন্তা করে যেটা আসলে কোনো কাজ নাই ওটা তোমার ব্রেইন ডাস্টে ফেলে দেয় গার্বেজ হিসেবে। সেম থিং, তুমি যদি একটা ভোকাবুলারি শিখো, শিখে যদি সেটাকে প্র্যাকটিস না করো, তোমার ব্রেইনও ঠিক ওই মুভিটার মতো বা ওই ক্লিপটার মতো কিন্তু একটা গার্বেজ মনে করে ডাস্টে ফেলে দিবে। তখন হচ্ছে তোমার শিখা শব্দটাই তুমি খুঁজে পাবা না শব্দ ভান্ডার থেকে। তো এর জন্য প্র্যাকটিসটা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা ভাই, আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমরা একটু অ্যানাউন্সমেন্টটা দিই। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, এখানে থাকা প্রশ্নটি যে অ্যান্সারের মাধ্যমে আপনারা জিতে নিতে পারেন 3টি বই, এবং আরো 4জন জিতে নিতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স। সকলে কমেন্ট করুন এবং সঠিক অ্যান্সারটি জানিয়ে দিন। ভাইয়া, আপনার কাছে আবার প্রশ্নে ফিরতেছি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা হিন্দি ভাষা কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারছি, কিন্তু ইংলিশ ভাষাটা এত সহজে আয়ত্ত করতে পারতেছি না কেন? আচ্ছা, হিন্দি ভাষাটাকে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারতেছি, ওকে ফাইন। এখন হিন্দি ভাষাটাকে তুমি আয়ত্ত করার জন্য তুমি কি হিন্দি ভাষার যে গ্রামারটা শিখছো ওটা কি শিখছো? আগে আমাকে এই না ভাই, প্রশ্নটার উত্তর দিতে হবে। না, তার না। মানে হচ্ছে আমরা ওই জায়গাটাতে ফোকাস করি নাই। তারপর হচ্ছে আমরা যদি দেখি, এই হিন্দি ভাষাটা শেখার সময় তুমি হিন্দি ভোকাবুলারি শিখতে বসছো কয়দিন? এটাও না। না। জাস্ট এটা তোমার কিভাবে রপ্ত হয়েছে, শোনা এবং বলা। তো আমাদের আসলে আমি যদি কুমিল্লা ইউনিভার্সিটির পার্সপেক্টিভ বলতে চাই, তো কুমিল্লা ইউনিভার্সিটি আমার একজন কাছের ভাই আছে, বাংলা ডিপার্টমেন্ট, সোহাগ ভাই। তো আমি যখন স্টার্ট করছিলাম আমার জার্নিটা, তারও আগে ভাইয়ের সাথে পরিচয় ছিল, দেখলাম ভাই হচ্ছে এগুলো বানায় ভিডিও বা এগুলো, ভাইয়ের ফ্লুয়েন্সি যথেষ্ট ভালো। তো ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আসলে ইংরেজি আসলে আহ শিখার জন্য বা স্পোকেনটা শিখার জন্য কি করা উচিত? উনি বললো যে শুধু শুনো এবং বলো, জাস্ট আর কিছু লাগবে না। ঠিক আছে, শুধু লিসেন এন্ড হচ্ছে স্পিক। তুমি কি বোঝাতে চাচ্ছ, হোয়াট ইউ কনভে, তুমি কি বোঝাতে চাচ্ছ এটা যদি তুমি বুঝাতে পারো, এবং তোমার অডিয়েন্স কি বোঝাতে চাচ্ছে তুমি যদি সেটা বুঝতে পারো, এটাই হচ্ছে তোমার কিন্তু ইংরেজি শেখা। এবার তুমি প্র্যাকটিস করে এটাকে ডেভেলপ করলে ওইটা হচ্ছে তোমার এক্সপার্টাইজ লেভেলে তুমি শো করতে পারবা যে আমি ওই লেভেলে গেছি, ওই লেভেলে গিয়েছি, ওই লেভেলে পৌঁছেছি, এটাই। কিন্তু ভাই, বলার সময় যখন ফার্স্ট টাইমে যখন আমাদের ভুলগুলো হয়, তখন সেই ভুলগুলো আমরা আবার খুব সহজভাবে নিতে পারি না, বা আমাদের আসলে চারপাশের যে অবস্থা সেটা আমাদের ভুলগুলাকে খুব চোখে আঙ্গুল দিয়ে রেখে দেওয়া হয়, তুমি ভুল, তুমি ভুল, তুমি পারবা না। ওই জায়গাটায় সমস্যাটা একজন আসলে মানুষ সেভাবে কিভাবে টিকবে? সমস্যাটা আসলে এই জায়গায়, আমরা যখন হিন্দি ভুল বলি কেউ আসলে এই জায়গায় ক্রিটিসিজমটা দেখায় না। ইভেন আমি যদি আমার স্টোরিটা বলি, আমি যদি যখন স্টার্ট করছিলাম তখন হচ্ছে দেখা গেছে অনেকে আমাকে বলছে যে ইউ আর ক্রেজি, ইউ আর ম্যাড, তারপরে হচ্ছে এন্ড সো অন, আমাকে বিভিন্ন নেগেটিভ কমেন্টে দেখা যেত যে আমার পোস্ট করলে ভিডিওতে দেখা যেত নেগেটিভ কমেন্ট আসতো। তো আমি কি করতাম, ওইটাকে দেখতেছি, দেখার পরে আমি হাইড করে দিতাম যাতে আর কেউ না দেখে। কারণ বাঙালিদের একটা স্বভাব আছে, তুমি দেখতেছো কোথাও মারামারি হইতেছে, দেখবা যে ওইখানে যদি দুজন গিয়ে জমে, পরে দেখবা যে ওখানে একটু পরে দেখবা যে ওখানে 50 জন জমে গেছে। মানে মজাটা কি, খেলাটা কি, এটা দেখার জন্য। তো আমি পরে ওই যে জায়গাটাকে কি করতাম, হাইড করে দিতাম, যাতে হচ্ছে এই জায়গাটাতে মানে বাকি আর কেউ হচ্ছে যারা কমেন্ট গুলো করতে চায় এরকম আরো, যেটাকে বলে উস্কানিমূলক কমেন্ট, প্রভোকেশন, তো তারা যাতে এই অপরচুনিটি না পায়, আমি এই জায়গাটা স্কিপ করে দিতাম, স্কিপ করে দিতাম। বাট আমি কিন্তু তার নেগেটিভ কমেন্ট আমার মাথার মধ্যে ঘুরতো, বাট আমি পরবর্তী চেষ্টা করতাম এটাকে ওভারকাম করার জন্য। আসলে এটাই প্রসেস, তুমি নেগেটিভ কমেন্ট আসবে, অনেক বাধা আসবে, তুমি এটাকে অবস্টেকেল গুলোকে তুমি নিজে আগায় নিতে হবে সামনের দিকে। আচ্ছা ভাইয়া, এই যে এআই তো এখন প্রচুর পরিমাণ একটা নতুন মাত্রা যোগ করছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। তো ইংলিশ শেখার ক্ষেত্রে বা ভাষা শেখার ক্ষেত্রে কি এআই এর কোনো প্রভাব পড়তেছে কিনা? ভাষা শেখার ক্ষেত্রে অবভিয়াসলি এআই আমাদের হেল্প করতেছে। যেমন ইভেন আমি কিন্তু খুব বেশি অ্যাপস বা খুব বেশি যে ওয়েবসাইট ইউজ করি বিষয়টা কিন্তু এমন না, বাট আমি যে চ্যাট জিপিটি যেটা 5 যেটা আসছে ওটা ইউজ করি। তো হুম। ওইখানে গিয়ে হচ্ছে দেখা যায় যে ওখানে আমরা যদি যে কোনো চ্যাট জিপিটির সাথে সরাসরি কমিউনিকেশন করার একটা সুযোগ থাকে, তো দেখা যায় যে ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জন আমাদের সাথে সরাসরি কমিউনিকেশন করে। তো দেখা যায় যে আমরা একটা সেন্টেন্স বললাম, তো ওই সেন্টেন্স আসলে কোন জায়গায় স্পেসিফিকলি ভুলটা আছে ওইটা পর্যন্ত তারা ধরাই দেয়, এবং ওই ভুলটা শুদ্ধ বা সঠিক কোনটা ওইটাও ধরায় দেয়। তো চ্যাট জিপিটি এই ক্ষেত্রে আমাদেরকে বেস্ট একটা অপরচুনিটি প্রোভাইড করতেছে। ভাইয়া, তার মানে আপনি বলতে চাচ্ছেন শিখার প্রথম মাধ্যম হচ্ছে ভুল করা, ভুল করুক তারপর শিখুক। হ্যাঁ, ভুল হবে, ভুল হবে। তুমি যদি ছোটবেলায় কথা ফোকাস করো, আচ্ছা তুমি ভাইয়া। যখন ছোটবেলায় সাইকেল হুম। মানে চালাতে শিখেছিলে, দেখা গেছে তুমি কয়েকবার পড়ে গেছো, এরকম হয়েছে অনেকবার। হ্যাঁ, ইভেন তুমি যদি দেখো সাঁতার শিখতে হুম। গিয়েও কিন্তু অনেক পানি খাইছো জীবনে, হ্যাঁ, অত পানি হয়তো জীবনে আর খাও জি নাই, ভাইয়া। বাট সাঁতার শিখতে গিয়ে এর চেয়ে বেশি পানি খাইছো, কিন্তু দেখা যায় আলটিমেটলি তুমি জিনিসটা শিখতে পারছো একটা সময় গিয়ে। এটা আসলে হবে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখন আপনি যে জার্নিটাতে আসলেন, এতটা ইমপ্রুভ করছেন নিজেকে, ওই একজন যে বিগিনার সে কিভাবে এই জার্নিটাতে আগাবে, বা সে কিভাবে এই পথটায় ধরবে? আচ্ছা, এই পথটাতে আগানোর জন্য আমি তাকে 3টা ট্রিপস দিব। এই 3টা ট্রিপস যদি সে মানতে পারে, সে ভালো কিছু করতে পারবে, এটা আমি শিওর বলতে পারি।
তো প্রথম কথা হচ্ছে তিন ভাবে প্র্যাকটিস করতে পারে। একটা হচ্ছে আমি পার্টনার কিভাবে খুঁজে পাবে, আমি প্রথমে বলে দিচ্ছি যে কোনো ইংলিশ যে গ্রুপ গুলো আছে বা হচ্ছে সার্চ ইংলিশ পার্টনার, ওইখানে গেলেই সার্চ দিলে হাজার হাজার পার্টনার পাওয়া যাবে, তাদের সাথে কমিউনিকেশন করার সুযোগ। একটা পার্টনার সাথে রেগুলার যদি 1 ঘন্টা করে সে প্র্যাকটিস করে তাহলে সে ইমপ্রুভ করতে পারবে। একটা পয়েন্ট গেল। দ্বিতীয়ত হচ্ছে তার বাসায় যে মিররটা আছে, আয়নাটা আছে, ওটার সামনে সে দাঁড়াবে। দাঁড়িয়ে হচ্ছে সে কমিউনিকেশন করবে, যে কোনো একটা জিনিসকে, যে কোনো বিষয়কে সে এক্সপ্লেন করার চেষ্টা করবে। বা হচ্ছে সে যদি আমরা যদি দেখি সে রাতের বেলায় করতে পারে প্র্যাকটিস, যেমন সে আজকে সারাদিন কোথায় গেছে, তারপর হচ্ছে কার সাথে গিয়েছে, কি কি খেয়েছে, কি কি অ্যাক্টিভিটিস করেছে, এই সব জিনিসগুলো সে যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি এক্সপ্লেন করে, সে আসলে তার বেশ কয়েকটা জিনিস ফোকাসে আসবে। যেমন সে কতটা ফ্লুয়েন্টলি বলতে পারতেছে, কতটা কনফিডেন্ট, এবং তার জেস্টার পশ্চার যেটাকে আমরা বলি হাত নাড়ানো, কিন্তু একটা স্মুথ একটা ওয়ে আছে, যেমন যেটার সাথে তোমার যেমনটা চাচ্ছে, এই জিনিসটাকে সে কতটুকু ব্যবহার করতে পারতেছে, এই জিনিসগুলো তার চোখে ধরা পড়বে। তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের সাথে নিজে কমিউনিকেশন ইউরসেলফ, সে যেটা নিজের সাথে নিজে কমিউনিকেশন করার সুযোগ থাকবে, এবং তার ভুলগুলো সে ইনস্ট্যান্ট কিন্তু সমাধান করতে পারবে। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট গেল। আর আহ 3 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে ভিডিও মেকিং। যেটা ভিডিও মেকিং, আমি বলতেছি না যে তুমি ভিডিও মেক করে সাথে সাথে ইউটিউবে দিয়ে দাও, ফেসবুকে দিয়ে দাও, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দাও, কোনো প্রয়োজন নাই। ভিডিও মেক করো, ভিডিও মেক করে তুমি সেটাকে হচ্ছে তোমার ফোনের গ্যালারিতে রেখে দাও। আজকে থেকে তুমি একটা অন করো যে আমি টানা 30টা দিন 30টা ভিডিও তৈরি করব, ইংরেজি যে কোনো একটা বিষয়ের উপর এক্সপ্লেন করব। এখন আমার ফার্স্ট ডেটে আমি যে এক্সপ্লেনটা করছি, সেটার সাথে আমি 30 দিন পরে যে কমিউনিকেশনটা করছি, যে ভিডিওটা, তো আমার প্রথম দিনেরটা এবং 30তম দিনেরটা যদি কম্পেয়ার করি, আমি একটা ডিস্টেন্স কিন্তু পাবো, এবং এই ডিস্টেন্সটাই কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই 3টা টিপস আমি ভাই আশা আচ্ছা, করছি যে কেউ যদি মানে আশা করি ভালো করতে পারবে। ভাই 30 দিন কি একটা টপিক্স এর উপরে সে ভিডিও বানাবে, নাকি হচ্ছে ভিন্ন ভিন্ন কোনো টপিক্স এর উপর সে ভিডিও বানাবে 30 দিন 30টা? না, ভিন্ন ভিন্ন টপিকের উপর তৈরি করবে, একদিন কেন। যে কেউ চাইলে যে কোনো একটা টপিক নিয়ে করতে পারে। সে আজকে সারাদিন, যেমন 30 দিন আমরা 30 রকমের কাজ করে থাকি, কত রকমের আমরা কাজ করে থাকি, কত রকমের মানুষের সাথে মিশি, কত রকমের অ্যাক্টিভিটিস আমাদের লাইফে ঘটে। হ্যাঁ, তো এগুলো সে এক্সপ্লেন করতে পারে। আবার দেখা যায় মাঝে মাঝে আমরা ভ্রমণে যাই, তো ভ্রমণের যে কোনো একটা ফুটেজ নিতে পারি, বা ভ্রমণে গেলে ওই জায়গায় কি কি দেখলাম, কি কি করলাম, কি কি অ্যাক্টিভিটিস, এই সবকিছু অ্যাপ্লাই করতে পারে। তো এগুলো সবগুলো এক্সপ্লেন করতে পারে সে 30 দিনে 30টা ভিডিও মেক করার মাধ্যমে। তো এখানে তার ইমপ্রুভমেন্ট হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আচ্ছা ভাই, ছোটবেলা থেকে আমাদের একটা মিথ আছে যে সকালবেলায় ইংরেজি পড়া উচিত, সকালবেলা ইংরেজি পড়লে মাইন্ড ফ্রেশ থাকে, খুব ভালোভাবে শেখা যায়। এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, এই এটা মিথটা? আসলেই ট্রু, এটা আসলেই ট্রু। ছোটবেলা থেকে যেটা আমরা আসলে মেনে নিয়েছি, সেটা হচ্ছে খুব ভোরে উঠতে হবে, এবং এই জিনিসটা আসলে প্র্যাকটিস করতে হবে। যেটাই করি না কেন, আমরা যদি খুব ভোরে উঠে যদি ম্যাথ প্র্যাকটিস করি, ঠান্ডা মাথায় ওই জিনিসটা সলভ হবে। যেটাই করি না কেন, যে কোনো অ্যাক্টিভিটিস আমরা যদি খুব ভোরে করতে পারি, সেটা আসলে বেটার ফলাফল দিবে আমাদেরকে, সেটা ইংরেজি হোক, যে কোনো সাবজেক্ট হোক। ভাই আপনি কোন সময় প্র্যাকটিস করতেন? আমার ক্ষেত্রে আসলে আমি স্পেসিফিক কোনো টাইম নেই, যেমন আমি যখন যেখানে অপরচুনিটি পেতাম, তখন দেখা যেত যে ঠিক ওই জায়গাটাই করতাম। বাট সকালবেলাও দেখা যায় প্র্যাকটিস করেছি, সকালবেলাও ভিডিও মেক করেছি, এরকম হয়েছে। খুব ভোরে উঠেছি, উঠে ভিডিও মেক করেছি, আমার বাসার ছাদে গিয়ে করেছি। বা হচ্ছে যদি কোনোদিন সকালবেলা আমার যদি টিউশন থাকতো, তো যাওয়ার সময় বা আসার পথে করেছি, এরকম হয়েছে অনেকবার। ভাই আচ্ছা, আমি যদি আপনাকে শেষ প্রশ্ন হিসেবে একটা প্রশ্ন করি, যে স্পোকেন আচ্ছা, ইংলিশের জন্য আপনি যদি একটা বই সাজেস্ট করেন, তাহলে কি সে কোন বইটা সাজেস্ট করবেন? যে এই বইটা পড়ো, এই বইটা পড়ার মাধ্যমে তোমার স্পোকেন ইংলিশের অনেকগুলো ধাপ বা অনেক বিষয় নিয়ে ধারণা পাওয়া যাবে। আসলে স্পোকেন ইংলিশের জন্য স্পেসিফিকলি আমি জাস্ট স্পোকেনের জন্য আমি নিজে কোনো বই পড়ি নাই। স্পোকেনের জন্য প্রথম কথা আমি ইংরেজি শেখার জন্য পড়ছি, যেটা হয়তো তোমরাও জানো। ক্লিপস টফেল নামে একটা বই আছে, হলুদ মোড়লের। হ্যাঁ, বাজারে সম্ভবত 80 টাকা বা 90 টাকা নেয়, এরকম সামথিং। তো ওই বইটা আসলে আমি পড়ছিলাম, এবং ওই বইটাতে আমি মনে করি যে এনাফ পরিমাণ ডেটা আছে, ওই বইটা পড়া যায়। এবার কেউ যদি মনে করে যে এই বইটা তো আসলে ইংলিশ মডিউল, আমি পড়তে পারবো না, তো ইভেন তার জন্য আমি একটা সাজেশন দিতে চাই। আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম, মাস্টার জি ভাই। জাহাঙ্গীর আলমের একটা বই আছে, ওনার স্যারের একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে মাস্টার। ওই বইটা হচ্ছে বেস্ট একটা জি ভাই। তোমার আউটকাম দিবে। ওই বইটাতে নিয়মিত আপডেট গুলো চলে আসে। হুম, তাই মনে করছি এই দুইটা বই ফলো করলে তার ইংরেজি বেসিকটা যাবে, এবং সে যেটা শিখতেছে জাস্ট ওটা প্র্যাকটিস করবে, ডে বাই ডে আচ্ছা ভাই, প্র্যাকটিস কিছু করবে। শর্টকাট ইংরেজি শেখা নিয়ে কিছু শর্টকাট বই বের হয়, যেমন মানে অল্প অল্প টেকনিক্সে কিভাবে ইংলিশটা শেখা যায়, বা ভোকাবুলারির শর্টকাট, ওই যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডকে মিলে, যেমন ওয়াইফত্ব বো তো আচ্ছা, পনাম, এভাবে করে যে টেকনিক গুলো ইউজ করা, এগুলো কতটা কার্যকরী?
এটা আসলে শর্টকাটটা হচ্ছে শর্টকাটের জায়গায়, তুমি যতক্ষণ শিখবা ততক্ষণই তোমার মনে থাকবে, বাট ইমপ্লিমেন্ট করতে গেলে দেখবে তোমার এই শর্টকাট গুলো মাথায় আসতেছে না। বিষয়টা এরকম। বাট এটা হচ্ছে তোমার স্পোকেনটা, তুমি কারোর সাথে কথা বলতেছো তখন তুমি কি শর্টকাটটা মাথায় আনার চেষ্টা করবা, নাকি হচ্ছে তুমি যেই ওয়ার্ডটা এক্স্যাক্টলি খুঁজতেছো বা যে বিষয়টাকে তুমি বলতে চাচ্ছ ওই জিনিসটা তুমি সার্চ করবে তোমার ব্রেন। এখন এট এ টাইম তোমার ব্রেন তো আসলে এতগুলা কাজ করার সুযোগ থাকবে না। তুমি চাইলে হয় ওয়ার্ডটাকে রিকগনাইজ করার চেষ্টা করবা, আর হচ্ছে কি বলতে চাচ্ছ সেটা বোঝানোর চেষ্টা করবা। তুমি কি আসলে ওই জায়গায় তুমি শর্টকাট কি মনে রাখছো ওইটা যদি সার্চ করতে যদি তোমার ব্রেনকে পাঠিয়ে দাও, তুমি আসলে ওই জায়গায় ওই যে জিনিসটা আসলে এক্স্যাক্টলি খুঁজতেছো ওইটা আসলে পাওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা ভাই, ইংলিশ স্পিকিং সময় আরেকটা সমস্যা দেখা দেয় যে আমি ফার্স্টে জিনিসটা বাংলায় ভাবলাম, তারপর সেটাকে আবার ট্রান্সলেট করলাম, তারপর আবার বললাম, তিনটা ওয়ে পার হয়ে যায়। ওই জায়গাটায় কিভাবে ইমপ্রুভ করা যায়? ওই জায়গাটা আসলে আমি যেটা প্রথম থেকে বলে আসছি, ওই জায়গাটা প্রথম দিকে তোমার এরকম মনে হবে, প্রথম দিকে তোমার হচ্ছে অনেক সময় লাগবে। যেমন তুমি একটা লাইন বললা, একটা বাক্য বললা, হ্যাঁ, এরপরে তুমি পরের বাক্যটা কি বললা সেটা অ্যারেঞ্জ করতে তোমার দেখা যায় যে প্রথম দিকে তোমার 40 সেকেন্ড লাগছে, ঠিক আছে। কিন্তু যখন তুমি আজকে প্র্যাকটিস করলা, কালকে প্র্যাকটিস করলা, প্র্যাকটিস করতে করতে তোমার ফ্রেন্ডের সাথে তোমার দেখা যাবে যে মুখের যে জড়তা, ইনার্টনেসটা সেটা কেটে যাবে। তখন তুমি দেখবা প্রথমে যে লাইনটা বা একটা সেন্টেন্সের যে ডিস্টেন্সটা, যেটা তোমার 40 সেকেন্ড ছিল, সেটা তোমার 4 সেকেন্ডে নেমে আসবে। এটাই হচ্ছে মূলত যে মূল হ্যাক্সটা। এটা আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যেখানেই যাও, যেখানেই সার্চ করো না কেন ইংলিশ শেখার মূল টেকনিকটা, ওখানে তার আসবে প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। এর আসলে এর বাইরে কিছু আসবে না, কেন এটা একটা ভাষা। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই লাইভ সেশনে হাজির হওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো আমাদেরকে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ এবং যারা অর্গানাইজ করছে তাদেরকেও ধন্যবাদ। পরিশেষে দর্শকরা যারা দেখছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল, শুরুতেও ছিল এখনো আছে, যারা এতক্ষণ পর্যন্ত প্রায় 27 মিনিট ধরে ধৈর্য সহকারে আমাদেরকে দেখছেন এবং আপনার ইংলিশ শেখার যে জার্নিটা এটা আরো সহজ হোক, এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আবার আমরা নতুন কোনো গেস্ট নিয়ে নতুন কোনো অনুষ্ঠানে আবার আমরা হাজির হব। আসসালামু আলাইকুম।